হেমেন্দ্র কুমার রায়ের যক্ষের ধন গল্প বইটি থেকে আজকের গল্প এ চোর কে। আমরা খাসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনে বুদ্ধদেবের এক পাথরের মূর্তি। গভীর রাত্রি, আকাশের চাঁদ নেই, সব দিকে অন্ধকার। মাথার অনেক ওপরে তারাগুলো টিপ টিপ করে জ্বলছে। তাদের আলোতে আশেপাশে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড়ের মাথা। আমার মনে হলো সেগুলো যেন বড় বড় দানবের কালো কালো ছায়া মূর্তি। তারা যেন প্রেতপুরীর পাহারাওয়ালার মতো ওত পেতে হুমড়ি খেয়ে রয়েছে। এখনই হুড়মুড় করে আমাদের ঘাড়ের ওপরে ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে এত স্তব্ধ যে গায়ে কাঁটা দেয়, বুক ছ্যাঁত ছ্যাঁত করে। শুধু রাত করছে ঝিমঝিম ঝিমঝিম, আর ভয়ে কেঁপে গাছপালা করছে সরসর সরসর। বিমল চুপি চুপি আমাকে বললে, এই বুদ্ধদেবের মূর্তি, এখানেই যক্ষের ধন আছে। হঠাৎ কে খলখল করে হেসে উঠল। সে বিকট হাসির প্রতিধ্বনি যেন পাহাড়ের মাথাগুলো টপকে লাফাতে লাফাতে কোথায় কত দূর কোন চির অন্ধকারের দেশের দিকে চলে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলুম। রামহরি আঁতকে উঠে দুহাতে মুখ ঢেকে ধূপ করে বসে পড়ল। বাঘা আকাশের দিকে মুখ তুলে লেজ গুটিয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো। বিমল সাহসে ভর করে বললে, কে হাসলে? আবার সেই খলখল করে বিকট হাসি। কে যে হাসছে কিছুই দেখা যাচ্ছে না, তবে সে হাসি নিশ্চয়ই মানুষের নয়। মানুষ কখনো এমন ভয়ানক হাসি হাসতে পারে? মানুষ কখনো এত ভয়ানক হাসি হাসতে পারে না। বিমল আবার বললে, কে তুমি হাসছ? আমি? উফ, সে স্বর কি গম্ভীর! কে তুমি? সাহস থাকে আমার সামনে এসো। আমি তোমার সামনেই আছি। মিথ্যে কথা, আমার সামনে খালি বুদ্ধদেবের মূর্তি আছে। হা 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 হা! আমাকে বুদ্ধদেবের মূর্তি ভাবছ? চেয়ে দেখো ছোকরা, আমি যক। বুদ্ধদেবের সেই মূর্তিটা একটু একটু নড়তে লাগলো। তার চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল। বিমল বন্দুক তুললে। মূর্তিটা আবার খলখল করে হেসে বললে, তোমার বন্দুকের গুলিতে আমার কিছুই হবে না। বিমল বললে, কিছু হয় কি না দেখাচ্ছি। সে বন্দুকের ঘোড়া টিপতে উদ্ধত হলো। আকাশ কাঁপানো স্বরে মূর্তি চেঁচিয়ে বলল, খবরদার! তোমার গুলি লাগলে আমার গায়ের পাথর চটে যাবে। বন্দুক ছুঁড়লে তোমারই বিপদ হবে। হোক গে বিপদ। বিপদকে আমি ডরাই না। জানো, আমি আজ হাজার হাজার বছর ধরে এখানেই বসে আছি, আর তুমি কালকের ছোকরা হয়ে আমার শান্তিভঙ্গ করতে এসেছ? কি চাও তুমি? গুপ্তধন? হা 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 হা! গুপ্তধন চাও? ভারী বীরপুরুষ যে। ওই গুপ্তধন নিতে এসে এখানে তোমার মতো কত মানুষ মারা পড়েছে তা জানো? ওই দেখো তাদের শুকনো হাড়। মূর্তির চোখের আলোতে দেখলুম একদিকে মস্ত বড় হাড়ের ঢিপি। হাজার হাজার মানুষের হাড়ে সেই ঢিপি অনেকখানি উঁচু হয়ে উঠছে। বিমল একটুও না দমে বললে, ও দেখে আমি ভয় পাই না। আমি গুপ্তধন চাই। আমি গুপ্তধন দেব না, দিতেই হবে। না না না!
তাহলে বন্দুকের গুলিতে তোমার আগুন চোখ কানা করে দেব। গর্জন করে মূর্তি বললে, তার আগেই তোমাকে আমি বধ করব। তুমি তো পাথর, এক পা এগোতে পারবে না। আমি তোমার নাগালের বাইরে দাঁড়িয়ে আছি। তুমি কি করবে? হা হা হা, চেয়ে দেখো, এখানে চারিদিকেই আমার প্রহরীরা দাঁড়িয়ে আছে। আমার হুকুম, এখনই ওরা তোমাদের টিপে মেরে ফেলবে। কোথায় তোমার প্রহরী? প্রত্যেক পাহাড় আমার প্রহরী। ওরাও তো পাথর, তোমার মতো নড়তে পারে না। ওসব বাজে কথা রেখে হয় আমাকে গুপ্তধন দাও, নয় এই তোমাকে গুলি করলুম। বিমল আবার বন্দুক তুললে। তবে মরো, প্রহরী। মূর্তির আগুন চোখ নিভে গেল। সঙ্গে সঙ্গে পলক না যেতেই অন্ধকারের ভিতর অনেকগুলো পাহাড়ের মতো মস্ত বড় কি কতগুলো লাফিয়ে উঠে আমাদের উপর হুড়মুড় করে এসে পড়ল। বিমল এক ধাক্কায় মাটির উপর পড়ে অসহ্য যাতনায় চেঁচিয়ে আমি বললুম, বিমল, বিমল। আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলুম রেলগাড়ির বেঞ্চের ওপর থেকে গড়িয়ে আমি নিচে পড়ে গেছি। আর বিমল আমার মুখের ওপরে ঝুঁকে বলছে, ভয় কি কুমার? সেই রাস্কেল পালিয়েছে। তখনও স্বপ্নের ঘোর আমার যায়নি। আমি ভয়ে ভয়ে বললুম, জক আর নেই? বিমল আশ্চর্যভাবে বললে, জকের কথা কি বলছো কুমার? আমি উঠে বসে চোখ কচলে অপ্রস্তুত হয়ে বললুম, বিমল, আমি এতক্ষণ একটা বিদঘুটো স্বপ্ন দেখছিলাম। শুনলে তুমি অবাক হবে। বিমল বললে, আর গাড়ির ভেতরে এখনই যে কাণ্ডটা হয়ে গেল তা মোটেই স্বপ্ন নয়। শুনলে তুমিও অবাক হবে। আমি হতভম্বের মতো বললুম, গাড়ির ভেতরে আবার কি কাণ্ড হলো? বিমল বললে, একটা চোর এসেছিল। চোর? বলো কি? হঠাৎ ঘুম ভেঙে দেখি একটা লোক আমাদের ব্যাগ হাতড়াচ্ছে। আমি তখনই উঠে তার মুখে এক ঘুষি বসিয়ে দিলুম। সে ঠিকরে তোমার গায়ের উপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তুমিও আতকে উঠে বেঞ্চির তলায় হলে চিৎপাত। লোকটা পড়েই আবার উঠে দাঁড়িয়ে তারপর চোখের নিমেষে জানলা দিয়ে বাইরে এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। চলন্ত ট্রেন থেকে এসে লাফ মারলে? তাহলে নিশ্চয়ই মারা পড়েছে। বোধহয় না। ট্রেন তখন একটা স্টেশনের কাছে আস্তে আস্তে চলছিল। আমাদের কিছু চুরি গিয়েছে নাকি? মরার মাথাটা। বলেই বিমল হাসতে লাগলো। বিমল, মরার মাথাটা আবার চুরি গেল? আর তোমার মুখে তবুও হাসি আসছে? হাসবো না কেন? চোর যে জাল মরার মাথাটা নিয়ে পালিয়েছে। জাল মরার মাথা? সে আবার কি? তোমাকে তবে বলি শোনো, এরকম একটা বিপদ যে পথে ঘটতে পারে আমি তা আগেই জানতুম। তাই কলকাতা থেকে আসবার আগেই আমাদের পাড়ার এক ডাক্তারের কাছ থেকে আর একটা নতুন মোড়ার মাথা জোগাড় করেছিল। নতুন মাথাটার ওপরেও আসল মাথাটার যেমন অঙ্ক আছে তেমনি অঙ্ক খুদে দিয়েছি। তবে এর মানে হচ্ছে একেবারেই উল্টো। এই নকল মাথাটাই ব্যাগের মধ্যে ছিল। আমি জানতুম মোড়ার মাথা চুরি করতে আবার যদি চোর আসে তবে নকলটাকে নিয়েই সে তুষ্ট থাকবে। হয়েছেও তাই। বিমল, ধন্যি তোমার বুদ্ধি। তুমি যে এত ভেবে কাজ করো আমি তা জানতুম না। আসল মরার মাথা কোথায় রেখেছ? অনেকের বাড়িতে যেমন চোরাকুটরি থাকে, আমার ব্যাগের ভিতরেও তেমনি একটা লুকোনো ঘর আছে। এ ব্যাগ আমি অর্ডার দিয়ে তৈরি করিয়েছি। মরার মাথা সেখানেই আছে। কিন্তু আমাদের পেছনে এ কোন নতুন শত্রু লাগলো বলো দেখি?
শত্রু আর কেউ নয়, এ করালির কাজ। সে আমার চালাকিতে ভোলেনি, নিশ্চয়ই এই গাড়িতেই কোথাও ঘাপটি মেরে লুকিয়েছে। তবেই তো কুমার। আবার তোমার ভয় হচ্ছে নাকি? ভয় হচ্ছে না, কিন্তু ভাবনা হচ্ছে বটে। এই দেখো না, করালির চর যদি আজই ঘুমন্ত অবস্থায় আমাদের বুকে ছুরি বসিয়ে দিত। করালি আমাদের সঙ্গে নেই, এই ভেবে আমরা অসাবধান হয়েছিলুম বলেই আজ এমন কাণ্ড ঘটল। এখন থেকে আবার সাবধান হব। রামহরি আর বাঘাকে সর্বদাই কাছে কাছে রাখবো, আর সকলে মিলে একসঙ্গে ঘুমোবো না। করালি যখনই জানবে সে জাল মরার মাথা পেয়েছে, তখনই আবার আক্রমণ করবে। আমরাও প্রস্তুত। কিন্তু সে যদি সাংকেতিক লেখা এখনও পড়তে না পারে, তবে এ জাল ধরা তার কর্ম নয়। গাড়ি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর আমাদের চোখের সম্মুখ দিয়ে চাঁদের আলোর উজ্জ্বল বন জঙ্গল মাঠের দৃশ্যের পর দৃশ্য ভেসে যাচ্ছে, ঠিক যেন বায়োস্কোপের ছবির পর ছবি। আমার আর ঘুমোবার ভরসা হলো না। বাইরের দিকে চেয়ে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলুম। প্রতি মিনিটেই গাড়ি আমাদের দেশ থেকে দূরে, আরও দূরে নিয়ে ফেলছে। কত অজানা বিপদ আমাদের মাথার ওপর অদৃশ্যভাবে ঝুলছে। জানি না এ পথ দিয়ে এ জীবনে কখনো দেশে ফিরতে পারবো কি না। আজ এই পর্যন্তই।